মাত্র 3 মাস 3.5 মাস একটি সরকারের বয়স, এবং আমরা দেখছি যে অনেকেই বলেন যে সংসদে আসলে বিরোধী দল যে ধরনের রোল প্লে করে বা যতটা নরম, বাইরে এসেই তাদের বক্তব্য অনেক বেশি পরিবর্তন হয়ে যায়। এটি স্বাভাবিক, রাজনৈতিক মঞ্চের বক্তব্য রাজনৈতিক হবে, কিন্তু সংসদে তাদের আবার যে ধরনের অনেক ইস্যু আছে যেগুলো নিয়ে সরকারকে খুব ভালোভাবেই আটকে রাখা যায়, কিংবা অনেক তির্যক বক্তব্য হয়তো অনেকে প্রত্যাশা করেন, সে জায়গায় বলেন যে বিরোধী দলের এক ধরনের দুর্বলতা আছে, আবার মাঠে তারা আবার বেশি উচ্চকিত। এটি কিভাবে দেখছেন, এবং এই মুহূর্তে কি আসলে অনিবার্য বিপ্লব? আপনারা তো একদম বিপ্লব থেকে উঠে আসেন নেতৃত্ব, আপনারা কি মনে করেন যে দেশে আসলে অনিবার্য বিপ্লব দরকার? আপনাকে ধন্যবাদ। আপনি শুরুতে তো ব্যাপারটা পরিষ্কার করেছেন যে রাজনৈতিক বক্তব্যের একটা মেজাজ থাকে, আবার পার্লামেন্টের মতো। বিষয়টা হচ্ছে যে ধরেন আমরাও অনেকবার বলেছি যে এভাবে চলতে থাকলে আরও একটা গণ অভ্যুত্থান হতে পারে। এখানে বিপ্লব একটা আলংকরিক জায়গা থেকে আপনি দেখতে পারেন। বিপ্লব শব্দ শুনলে অনেকে ভয় পেয়ে যায়, না জানি কি গণ অভ্যুত্থান বিপ্লব যেটাই বলি না কেন, মূল বিষয়টা হলো যে আমরা অনেকবার বলেছি যে আমরা একটা গণ অভ্যুত্থান পার করে তারপরে একটা গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়া এখনও আছি। নির্বাচন হয়েছে, খুব ভালো একটা নির্বাচন হয়েছে বাংলাদেশে, এবং এই নির্বাচনের পরে একটা নতুন সরকার এসেছে। তার কাছে বাংলাদেশের মানুষের বিপুল প্রত্যাশা, তার অনেকগুলো কাজ তার করার কথা, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, বিশেষত রাজনৈতিক এবং অর্থনৈতিক অনেকগুলো কাজ এই সরকারে আছে। সেখান থেকে আমরা অনেক ধরনের বিচ্যুতি বা ব্যত্যয় দেখতে পাচ্ছি, যেগুলো সরকারের করার কথা ছিল সেগুলো করেনি। আপনার এখানেও এসে আমরা তো বহুবার এগুলো আলোচনা করেছি যে রাজনৈতিক সংস্কারগুলো হচ্ছে না, অর্থনৈতিক যে ক্রাইসিসটা ঘনীভূত হচ্ছে। আওয়ামী লীগ সরকার তো ফ্যাসিবাদী ছিল প্রায় 13-র পর থেকে, কিন্তু শেষ দিকে এসে যে আর আওয়ামী লীগ একেবারেই একটা পারল না এমন একটা জায়গায় গেল, এটার একটা বড় কারণ কিন্তু ব্যবসায়িক বা অর্থনৈতিক সংকটটা মারাত্মক আকার ধারণ করেছিল। ফলে এখনও ধরেন আপনি একটা বাজেট দিয়েছেন, এবং বাজেট দেওয়ার পরে একদিকে আপনি রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করছেন না, ফলে আমাদের প্রতিষ্ঠানগুলো স্বাধীন হচ্ছে না, বা তারা ঠিকমতো গতিশীল হচ্ছে না, কাজ করতে পারছে না, পারফর্ম করছে না। এনবিআর নিয়ে অনেক কথা আছে। দুদক আপনার প্রায় 3 মাসের উপর হলো, দুদক মানে প্রায় কার্যত মানে ইনঅপারেশনাল, কোনো কাজ সেখানে হচ্ছে না, ডিসফাংশনাল। কমিশনই নেই এই মুহূর্তে। বলা হচ্ছে যে একটা সার্চ কমিটি হবে, তারপর করব। তো আপনি সেই সার্চ কমিটি করে নতুন লোক নিয়োগ দেওয়ার আগে কেন আগের কমিশনারদেরকে সরিয়ে দিলেন? এবং তার মধ্যে আবার এমন কমিশনারও আছে যারা এই যে বেঞ্জির যে আজকে যে রেড নোটিশ জারি হয়েছে তার বিরুদ্ধে, সেটার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তো এখন এই জিনিসগুলো যখন আপনি করবেন না, ক্রাইসিসগুলো তো আরও ঘনীভূত হতে থাকবে। তখন বাংলাদেশের জনগণ বারবার তো এটা দেখিয়েছে। 7-8 আপনি যদি 72 সাল থেকে এই পর্যন্ত দেখেন আমাদের মানে জার্নিটা 8-10-15 বছর এরকম গ্যাপ দিয়ে বড় বড় বিস্ফোরণ ঘটে, মানে জনগণের বিস্ফোরণ ঘটে, আন্দোলন হয়, রাস্তায় জনগণ নামে। কেন নামে? কারণ ওই আগের বার আপনি যে কারণে রক্ত দিয়েছেন, যে কারণে আপনি বিসর্জন দিয়েছেন, সেইটা যখন পরবর্তীতে আবার পলিটিক্যাল সিস্টেমটা তাদেরকে ফেল করে, জনগণকে ফেল করে, তখন আবার গণ অভ্যুত্থান ঘটে বা এরকম বড় আন্দোলন ঘটে। তিনি রাজনৈতিকভাবে সেই কথাটাই বলেছেন যে নট নেসেসারিলি এটা বিরোধী দলের নেতৃত্বেই হবে। এখানে তো বিএনপির নেতৃত্বে আন্দোলন তো ছিল বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে, সেটা তো সফল হয় নাই। সেটা সফল না হওয়ার পরে না ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো। কিন্তু যখন এটা এরকম একটা গণ অভ্যুত্থান বা আরেকটা গণ আন্দোলনের মতো পরিস্থিতি হবে, গণ অভ্যুত্থান যদি বাদও দেই, বিএনপি যখন অতীতে রাষ্ট্র পরিচালনা করেছে 2001-06, তাদের বিরুদ্ধে অসংখ্য আঞ্চলিক এবং বিভিন্ন বিষয়ভিত্তিক আন্দোলন কিন্তু হয়েছে। শনিরাখড়ায়, কানসার্টে, ফুলবাড়িয়ায়, অনেক জায়গায় বিদ্যুৎ ইস্যুতে, অনেকগুলো ইস্যুতে, দ্রব্যমূল্যের তখন চরম ঊর্ধ্বগতি ছিল। বর্তমান অর্থমন্ত্রীকে তখন বাণিজ্যমন্ত্রী ছিলেন তিনি, তাকে পদত্যাগ করতে হয়েছিল বেগম খালেদা জিয়ার নির্দেশে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এইরকম মানুষের যখন ক্ষোভ বাড়তে থাকবে, মানুষ এটা কোনো না কোনোভাবে এক্সপ্রেস করতে চাইবে। এখন জনগণের, আপনি যদি নিজেকে জনগণের বিরোধী দল মনে করেন, যে বিরোধী দলই হোক, সে যদি নিজেকে জনগণের বিরোধী দল মনে করে, তখন কি সে ওইটাতে সংগতি জানাবে না, এটার সাথে থাকবে না? এই কথাগুলোই বলা হচ্ছে। এর মানে হলো সরকারকে বলা হচ্ছে যে আপনারা টালবাহানা না করে কিংবা এটাকে ইগোর জায়গায় ধরে না রেখে আপনারা এই জিনিসগুলো বাস্তবায়ন করেন, যেগুলো বাস্তবায়ন করলে সুশাসন নিশ্চিত হবে, গণতান্ত্রিক প্রক্রিয়াটা ভালো থাকবে। এবং আমরা তো চাই, মানে সত্যি সত্যি কিন্তু চাই যে এই দীর্ঘ অপশাসন, অবৈধ শাসনের পরে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে, তারা তাদের মেয়াদ পূর্ণ করুক, এটা আমরা চাই। কিন্তু বাস্তব পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আপনার কাছে আমার কথাটা অদ্ভুত শোনাইতে পারে, কিন্তু সামনে আমরা দেখতে পাবো হয়তো যে এই বিরোধী দলকে সরকার টিকিয়ে রাখতে আন্দোলন করতে হতে পারে, এরকম হতে পারে যেখানে বাস্তব পরিস্থিতি যাচ্ছে। কারণ আমরা তো চাই এই সরকার মেয়াদ পূর্ণ করে, এবং করাটা বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে জরুরি। এই মুহূর্তে আমরা দেশে কোনো হাঙ্গামা চাই না। দেশে এখন আওয়ামী লীগের নানা ধরনের
চোরাগুপ্তা তৎপরতা আছে, দেশে একটা অর্থনৈতিক ক্রাইসিস আছে, দেশে যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন চীনে যাচ্ছেন তখন আমরা নানা ধরনের স্যাবোটাজ দেশের মধ্যে দেখতে পাচ্ছি। আমরা সরকারের সমালোচনা করি, সরকারের বিরোধিতা করি, এটা যেমন সত্য, একই সাথে এটাও সত্য আমরা একটা স্ট্যাবিলিটি চাই, দেশে মানুষের ভালো চাই। তো এরকম যদি পরিস্থিতি আসে যে এই সরকারের বিরুদ্ধে কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে, একটা হলো সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন, এটা সবসময়ই বৈধ, কিন্তু সেটা না হয় যদি সরকারকে বিপদে ফেলার জন্য, বিপাকে ফেলার জন্য দেশের ভেতরকার নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং তাদের আঞ্চলিক পরাশক্তি মিলে যদি দেশে এমন একটা ষড়যন্ত্রের পরিস্থিতি তৈরি করে, তখন তো আমাদের দেখা যাবে যে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য মাঠে নামতে হতে পারে। তো এইগুলো খেয়াল রেখেই আসলে তার এই বক্তব্যটাকে, এই প্রেক্ষাপটটা বিবেচনা নিয়েই তার এই বক্তব্যটা বিচার বিশ্লেষণ করা করা উচিত। উচিত। জি। Right.